নমস্কার। অর্থনীতি বা ইকোনমিক্স নামটা শুনলেই কেমন যেন একটা জটিল কঠিন ব্যাপার মনে হয়, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। চলুন আজ আমরা অর্থনীতির এই জটিল জগৎটাকে একদম সহজ করে বুঝব, আর সেই অদৃশ্য নিয়মগুলোকে জানব যেগুলো আমাদের প্রত্যেকটা দিনের ছোট বড় সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। আসুন, একদম গোড়ার একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে জীবনে আমরা যা যা চাই তার সবটা কেন পাই না? এই সহজ প্রশ্নটার মধ্যেই কিন্তু অর্থনীতির সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে। এর উত্তরটা হলো একটাই শব্দ: সীমাবদ্ধতা বা স্কেরসিটি। দেখুন, আমাদের চাওয়া পাওয়ার তো কোনো শেষ নেই, তাই না? কিন্তু সেই চাওয়াগুলো পূরণ করার জন্য যে সম্পদ, মানে ধরুন সময় বা টাকা, সেটা কিন্তু সীমিত। আর ঠিক এই কারণেই এই টানাটানির জন্যই অর্থনীতি বলে একটা বিষয়ের জন্ম হয়েছে। যেহেতু সম্পদ সীমিত, তাই আমাদের সব ইচ্ছা পূরণ করা সম্ভব না। আর তাই আমাদের প্রত্যেককে জীবনের প্রতিটা মুহূর্তে একটার বদলে আরেকটাকে বেছে নিতে হয়, অর্থাৎ আমাদের সিদ্ধান্ত বা চয়েস নিতে হয়। চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। এই ছেলেটির নাম রবি, একজন ছাত্র। আজ রাতে ওর হাতে মোট ৩ ঘন্টা সময় আছে। এখন এই ৩ ঘণ্টায় রবি কি করতে পারে? ওর সামনে দুটো রাস্তা খোলা: এক, বন্ধুদের সাথে জমিয়ে একটা নতুন ওয়েব সিরিজ দেখে নিতে পারে, অথবা দুই, কাল সকালে ওর ফাইনাল পরীক্ষা, সেটার জন্য ভালো করে পড়াশোনা করতে পারে। বোঝাই যাচ্ছে দুটো কাজ একসাথে করা সম্ভব না। এখানেই আসছে অর্থনীতির একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা, যাকে বলে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। এর মানে হলো, যখন আমরা কোনো একটা জিনিস বেছে নিই, তখন তার বদলে অন্য যে সেরা জিনিসটা আমরা ছেড়ে দিই, সেটাই হলো আমাদের সিদ্ধান্তের আসল মূল্য। যেমন, রবি যদি ওয়েব সিরিজ দেখার সিদ্ধান্ত নেয়, তাহলে তার সুযোগ ব্যয়টা কি? ওই পরীক্ষার ভালো নম্বর, যেটা ও পড়াশোনা করলে পেতে পারত। বেশ, তাহলে বোঝা গেল যে আমাদের সবারই সম্পদ সীমিত, আর প্রত্যেকটা সিদ্ধান্তের একটা সুযোগ ব্যয় আছে। কিন্তু প্রশ্ন হলো, তাহলে এই গোটা পৃথিবীটা চলছে কিভাবে? এর উত্তরটা হলো কেনাবেচা আর পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে, যেখানে প্রত্যেকে নিজের ভালোর জন্য কাজ করে। রবি আর অমিতের এই গল্পটা দেখুন। রবি খুব ভালো ভিডিও এডিট করতে পারে, কিন্তু ওর বাড়ি ভাড়া দেওয়ার জন্য টাকার দরকার। অন্যদিকে অমিতের একটা ইউটিউব চ্যানেল আছে, যার জন্য ভিডিও এডিটিং দরকার, কিন্তু ওর হাতে একদম সময় নেই। তাহলে কি হলো? রবি অমিতের ভিডিও এডিট করে দিল, আর অমিত তার বদলে রবিকে টাকা দিল। দেখুন, দুজনেরই মুশকিল আসান হয়ে গেল। প্রতিদিন আমাদের চারপাশে এরকম কোটি কোটি লেনদেন হচ্ছে। এই যে ক্রেতা আর বিক্রেতার মধ্যে আদান প্রদান, এটাই তৈরি করে বাজার বা মার্কেট। এটা এমন একটা অদৃশ্য ব্যবস্থা, যা মূলত চাহিদা আর যোগানের সহজ নিয়মে চলে। আচ্ছা, এই বাজার জিনিসটা কিভাবে কাজ করে? চলুন ভারতের সবথেকে সংবেদনশীল সবজি, মানে পেঁয়াজ, সেটার উদাহরণ দিয়ে বুঝি। ধরুন অকাল বৃষ্টির জন্য মহারাষ্ট্রে অর্ধেক পেঁয়াজ ফসল নষ্ট হয়ে গেল। ফলে কি হবে? বাজারে পেঁয়াজের যোগান বা সাপ্লাই হঠাৎ করে কমে গেল। কিন্তু আমাদের তো পেঁয়াজ লাগবেই, তাই চাহিদা বা ডিমান্ড একই রয়ে গেল। এর ফল কি হলো? দাম একেবারে রকেটের গতিতে বেড়ে গেল। যে পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ২০ টাকা, সেটা লাফিয়ে হয়ে গেল ১০০ টাকা। দামের এই বিশাল পরিবর্তনটা আসলে বাজারের একটা সংকেত। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ একেই বলতেন বাজারের অদৃশ্য হাত। এই চড়া দামটা অন্য কৃষকদের কাছে একটা বার্তা পৌঁছে দেয় যে পরের বছর বেশি করে পেঁয়াজ চাষ করলে ভালো লাভ হতে পারে। কিন্তু এই যে বাজার ব্যবস্থা, যেখানে জিনিসের বদলে জিনিস আদান প্রদান হতো, তাতে একটা বড় সমস্যা ছিল। সবসময় এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল, যার কাছে আপনার দরকারি জিনিসটা আছে, আবার আপনার জিনিসটাও তার দরকার। এই জটিল সমস্যার সমাধান করতে গিয়েই মানবজাতির অন্যতম সেরা একটা আবিষ্কারের জন্ম হল টাকা। টাকা আসলে কি? এটা তো নিছকই একটা কাগজ বা আমাদের অ্যাকাউন্টের কিছু সংখ্যা। এর আসল শক্তিটা কি জানেন? বিশ্বাস। আমরা সবাই বিশ্বাস করি যে এই কাগজটা দিলে দোকানে জিনিস পাওয়া যাবে, তাই এর দাম আছে। সরকার যদি কাল ঘোষণা করে যে একটা নোট আর চলবে না, ওটার সঙ্গে সঙ্গে একটা সাধারণ কাগজে পরিণত হয়। আর এই বিশ্বাসটাকে পরিচালনা করার জন্যই আমরা ব্যাংক তৈরি করেছি। ব্যাংকগুলোর একটা বেশ মজার ক্ষমতা আছে। ওরা ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং বলে একটা সিস্টেম ব্যবহার করে। মানে গ্রাহকের জমানো টাকার একটা ছোট্ট অংশ রেখে বাকিটা অন্যদের ঋণ দিয়ে দেয়। আর এভাবেই অর্থনীতিতে নতুন টাকার যোগান তৈরি হয়, যেন শূন্য থেকেই টাকা তৈরি হচ্ছে।
কিন্তু একটা ব্যাপার কি খেয়াল করেছেন? আমাদের টাকা ব্যাংকে থাকলেও একটা নীরব চোর কিন্তু সবসময় সেটার মূল্য একটু একটু করে কমিয়ে দিচ্ছে। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনার ব্যাংকে ১০০ টাকা ছিল, যেটা ১ বছরে ১০% সুদ পেয়ে ১১০ টাকা হলো। দারুণ ব্যাপার। কিন্তু ওই একই সময়ে জিনিসপত্রের দাম অর্থাৎ মুদ্রাস্ফীতি ১২% বেড়ে গেল। এর মানে যে ধোসাটা আগে ১০০ টাকায় পাওয়া যেত সেটার দাম এখন ১১২ টাকা। তার মানে কি দাঁড়ালো? আপনার টাকা সংখ্যায় বাড়লেও আপনার আসল কেনার ক্ষমতা কিন্তু আসলে কমে গেল। বেশ, এতক্ষণ তো আমরা ব্যক্তি বা ছোট বাজারের কথা বললাম, কিন্তু একটা গোটা দেশের এই বিশাল আর জটিল অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা মাপব কিভাবে? এর জন্য একটা স্কোর কার্ড ব্যবহার করা হয়, যার নাম জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সহজ কথায় এটা একটা দেশের অর্থনৈতিক স্বাস্থ্যের মাপকাঠি। কিন্তু এই স্কোর কার্ডে একটা বিরাট বড় লুকানো সমস্যা আছে। এই পরিস্থিতিটা ভাবুন, অমিত একটা রেস্তোরাঁয় গিয়ে ৫০০ টাকার খাবার খেল। যেহেতু এখানে টাকার লেনদেন হলো, তাই ৫০০ টাকাটা দেশের জিডিপিতে যোগ হয়ে গেল। সরকারি হিসাবে দেশের অর্থনৈতিক বৃদ্ধি হল। আর এখানেই আসল সমস্যাটা। মিনা, যিনি একজন গৃহিণী, তিনি হয়তো সারাদিন ধরে পরিবারের জন্য স্বাস্থ্যকর ভালো খাবার রান্না করছেন। তার এই কাজের মূল্য অপরিসীম। কিন্তু যেহেতু এখানে কোনো টাকার লেনদেন হচ্ছে না, তাই জিডিপির হিসাবে তার এই অমচ পরিশ্রমের মূল্য হল ০। এই কারণেই অনেক অর্থনীতিবিদ এখন বলেন, শুধু জিডিপি নয়, আমাদের মানব উন্নয়ন সূচক বা জাতীয় সুখের মতো মাপকাঠির দিকেও নজর দেওয়া উচিত। তো এই যে এত জটিল একটা ব্যবস্থা, এটাকে বিভিন্ন দেশ বা সমাজ কিভাবে সংগঠিত করে, কিভাবে চালায় তারা তাদের অর্থনীতিকে? মোটা দাগে বলতে গেলে পৃথিবীতে ৩ ধরনের অর্থনৈতিক মডেল দেখা যায়। এক হলো পুঁজিবাদ, যেখানে বেশিরভাগ সম্পদ ব্যক্তিগত মালিকানায় থাকে আর মূল লক্ষ্য থাকে মুনাফা। ২ সমাজতন্ত্র, যেখানে সরকার সবকিছুর নিয়ন্ত্রক আর লক্ষ্য হল সমতা। আর ৩ নম্বরটা হলো মিশ্র অর্থনীতি, যেখানে এই দুটো মডেলের একটা ভারসাম্য রাখার চেষ্টা করা হয়। ভারতসহ আজকের পৃথিবীর বেশিরভাগ দেশই কিন্তু এই মিশ্র অর্থনীতির পথেই চলে। তাহলে দেখুন, সীমাবদ্ধতা, সিদ্ধান্ত গ্রহণ, সুযোগ ব্যয়, বাজার, টাকা আর জিডিপি, এই সবকিছুই হলো সেই অর্থনৈতিক খেলার মূল নিয়মকানুন, যার মধ্যে আমরা সবাই বাস করি। এই বেসিক নিয়মগুলো বুঝতে পারলেই কিন্তু আমাদের চারপাশের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। এই পুরো আলোচনাটা আমাদের একটা শেষ ভাবনার দিকে নিয়ে যায়। এখন যেহেতু আমরা খেলার নিয়মগুলো কিছুটা হলেও জানি, এটা বোঝা জরুরি যে এই খেলায় আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত, আমরা কি কিনছি, কোথায় বিনিয়োগ করছি বা কাকে ভোট দিচ্ছি, সেটা শুধু আমাদের ব্যক্তিগত জীবনকেই না, এই পুরো ব্যবস্থাটাকেই প্রভাবিত করে। এখন প্রশ্ন হলো, এই জটিল অর্থনৈতিক ধাঁধায় আমরা নিজেদের ঠিক কোথায় দাঁড় করাই?